সংলাপের পর জুলাই চার্টারে সই করবে রাজনৈতিক দলগুলো, বললেন প্রধান উপদেষ্টা। 2 ধাপে বাস্তবায়নের আশা। 26 মার্চ যাচ্ছেন চীনে। নির্বাচনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ। রয়টার্সকে নাহিদ ইসলাম বললেন, বর্তমান সংবিধানের উপর আস্থা নেই জনগণের। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন 8 বিশিষ্ট ব্যক্তি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযানের এখতিয়ার নেই, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব দমনে কঠোর হবে সরকার। অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামি। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এই মামলা, বললেন আইনজীবী। দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মালাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারের সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্র্যাটেজলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো অচেতা আমন্ত্রণটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে অচেতা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য অচেটাকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের জন্য তার প্রত্যাশা প্রকাশ করে বলেন, তিনি আরও বলেন, ঐতিহাসিক সমাবেশটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়ার ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর
দুদেশের সম্পর্ক আরো গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই এখন নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নীরব দাসের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল 7 মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান, এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মব নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন উচ্ছৃঙ্খল না হয়ে মব প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে। রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৮ জনকে দেয়া হচ্ছে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। বদরুদ্দিন উমর বাদে পদকপ্রাপ্ত সবাই প্রয়াত গুণীজন। পদকের জন্য মনোনীত অন্যান্যরা হলেন এম.এ.জি. ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, আল মাহমুদ, নভের আহমেদ এবং আবরার ফাহাদ। আরও জানাচ্ছেন আপন অপু।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয় দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পদক 2025 পেতে যাচ্ছেন 8 ব্যক্তি। তবে এবার সবাই পাবেন মরণোত্তর স্বাধীনতা পদক। পদকের জন্য মনোনীতরা হলেন এমএজি ওসমানী, ফজলে হাসান আবেদ, জামাল নজরুল ইসলাম, আজম খান, বদরুদ্দিন ওমর, আলা মাহমুদ, নভেরা আহমেদ ও আবরার ফাহাদ। স্বাধীনতা পদক 2025 ভূষিত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এমএজি ওসমানী নামে অধিক পরিচিত। বদরুদ্দিন মোহাম্মদ ওমর ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী নেতা। তার রচিত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থটি ইতিহাস রচনায় পথিকৃৎ হিসেবে পরিচিত। আজম খান, যাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে, আর এবার পেলেন সর্বোচ্চ স্বাধীনতা পদক। স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্রাকের প্রতিষ্ঠাতা। তার অসামান্য অবদানের জন্য এবার তিনি ভূষিত হলেন স্বাধীনতা পদকে। নভেরা আহমেদ বাংলাদেশী ভাস্কর। তাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর বলা হয়। 1997 সালে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, যিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেন। জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। 1983 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দি আল্টিমেট ফেট অব দি ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা হত্যা করে। এই ঘটনাটি দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে আবরার আগ্রাসন বিরোধী ছাত্র সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতা দিবস উপলক্ষে 1977 সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণ পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। 25 ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে না, তেমনি বিনিয়োগও বাড়বে না, কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে না। বিএনপির কথা শুনলে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা গোসা হয় বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সাইফুর রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকায় ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর মহানগরের সভাপতি আমিনুল হক বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব দেশকে পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করা। নিজের হাতে আইন তুলে নেওয়া বন্ধেও দ্রুত নির্বাচন দরকার বলেন আমিনুল হক। সেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দরকার। আমাদের একটি গোষ্ঠী তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। এদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। নিত্য পণ্যের দামের সিন্ডিকেট এখনো কেন ভাঙা যাচ্ছে না, কেন মব কালচার চলছে, সে প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোসা হন, কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায়। মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে এরা সব আওয়ামী দোসরদের, শেখ হাসিনার লোক। এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শুটিং ক্লাবে নারী বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, জনপ্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা সবার দায়িত্ব। যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচারের পথে চলবে। আর নির্বাচন, একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে
সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে। সরকার বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। আমরা আশা করি এর থেকে আর বেশি কোনো নড়চড় হবে না। কোনো বিষয়ে জনগণের ম্যান্ডেট পেলেই শুধুমাত্র রাজনৈতিক দল তা বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ আওয়াল মিন্টু। তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আইনজীবীরা জানান, প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। 2009 সালের দুর্নীতি দমন কমিশনের করা অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করে মামুনের সাজা বহাল রাখেন। লন্ডনে অবস্থান করায় রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। 2002 সালের একটা রিপিলড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। আর দুদকের আইনজীবী জানান, মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। উভয়কেই 7 বছর করে জেল দিল মানি লন্ডারিং আইনে, আর ওই 40 কোটি টাকা 2 ভাগ করে 20 কোটি করে দিল। সেইটার এগেনস্টে গিয়াসউদ্দিন মামুন এই অনারেবল অ্যাপিলেট ডিভিশনে আপিল করলেন। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। এর আগে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। তবে আপিল বিভাগের এই রায়ে নির্দোষ প্রমাণ হলেন তারেক রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে প্রধান সিইসি জানিয়েছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বাকিটা জানাচ্ছেন শিউরি রায়। এনআইডি পরিষেবা ইসির আওতায় রাখতে এভাবে স্লোগান দিতে থাকে নির্বাচন কমিশন সচিবালয় উইংসের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে অবস্থানরতরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। এনআইডি সেবা কমিশনের বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। নির্বাচন কমিশনে এনআইডি থাকবে, না থাকলে কি হবে সেটা আমরা বলেছি, এবং গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই, এই দুটো একসাথেই থাকবে, এটা কমিশনও বিশ্বাস করেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই সর্বসম্মতিক্রমে কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এনআইডি এখানেই থাকা উচিত। এই সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থানরতদের আশ্বস্ত করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এনআইডি সেবা কমিশনের বাইরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের থেকে এখনো হয়নি। শীঘ্রই কমিশনের অবস্থা লিখিত পাঠানো হবে। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো
এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। 12ই মার্চের মধ্যে এর সুনির্দিষ্ট সমাধান না হলে আগামী 13ই মার্চ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এই সময় দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে একই দাবিতে মঙ্গলবার কমিশনের সাথে সভা করে সংগঠনটি। শিউরি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতার করলেন বিএনপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার গুলশানের হোটেল ওয়েস্টেডে কূটনীতিকদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, রাশিয়া সহ ইউএনডিপি, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি এবং ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনীতিক জন ডোয়ানিলোভিচ অংশ নেন। এছাড়াও এই ইফতার মাহফিলে অংশ নেন সংস্কার কমিশনের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, তোফায়েল আহমেদ, ডাক্তার জাহিদুর রহমান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। The Bangladesh Nationalist Party remains committed to upholding democracy, accountability, rule of law, good governance, justice and human rights in light of the UN Charter. At least 523 activists of BNP sacrificed their lives in the July-August mass uprising. Besides, during the last decade, a half and 1,000 BNP activists were killed, thousands fell victim. আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হবে, যা চলবে 20 মার্চ পর্যন্ত। এ সময় 24 থেকে 30 মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এ কথা জানান। এর আগে গত মঙ্গলবার দুপুরে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে কয়টি বিশেষ ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন শিক্ষার্থী মুশতাক তাহমিদ। এ সময় হামলাকারীরা ছাত্র দলের বলে অভিযোগ করেন তিনি। এ হামলা পরিকল্পিত উল্লেখ করে তিনি নর্থ সাউথের একজন সাবেক ও একজন বর্তমান শিক্ষার্থীকে দায়ী করেন। এদিকে হামলা পরবর্তী দুই পক্ষের অভিযোগের প্রাথমিক তদন্ত করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যায় পুলিশ। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। নারায়ণগঞ্জ ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান লাখ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 63টি ব্যাংক হিসেবে 14,500 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 69 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন ফজলা আদিত্য। নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাখ মিয়া
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় বহু জমি জোরপূর্বক দখলে ছিল তার কাজ। অভিযোগ রয়েছে সেই সব জমি ছাড়িয়ে নিতে নেওয়া হতো ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী এই লাখ মিয়া বনে যান 1000 কোটি টাকার মালিক এবং নারায়ণগঞ্জের 2500-এর অঘোষিত সম্রাট। লাখ মিয়ার 63 ব্যাংক হিসেবে প্রায় 14,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 69 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনে লাখ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। একই দিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দম্পতির প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 11 ব্যাংক হিসেবে 29 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। টিপু মুন্সি প্রাক্তন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় 32 কোটি 18 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিগত সময়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে নতুন কমিশন এখন পর্যন্ত তাদের কাউকে দায়মুক্ত দেয়নি বলে জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছাত্র জনতার আন্দোলনে যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর মব সৃষ্টির মাধ্যমে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন আইজিপি। বৃহস্পতিবার রংপুরে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে আইজিপি বলেন, মব সৃষ্টি করে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখনই আমরা পুলিশ খবর পাচ্ছি তখনই আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এখন এখানে এর সুযোগে আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলায় আমরা দেখছি। অ্যাটর্নি জেনারেল বলেন, গেল 16 বছরের ঐতিহ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। একটি ভালো বাংলাদেশ উপহার দিন, একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিন, যেখানে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার পাশে থাকতে চাইবে, আপনার সাথে থাকতে চাইবে। বিদেশের মাটিতে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তাদেরকে যাতে কাটাতে না হয়, সেই পরিবেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সহযোগিতা করুন। স্বৈরাচার হঠাতে বীর সন্তানদের উপর যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অপরাধী পুলিশ কর্মকর্তাদের ধরা হবে, গোটা পুলিশ বাহিনীকে নয়। আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর, গোটা পুলিশ বাহিনী নয়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পলিথিন ও হর্ন বন্ধ এবং জলবায়ু ও পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শব্দ দূষণ, পলিথিন দূষণের ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট কর্মসূচি দেখতে পেলে আমরা খুশি হব। এটা আপনাদেরকে নিতে হবে, কারণ এই হর্নের আওয়াজ আসলে কোনোভাবেই সহ্য করা যায় না। এ সময় অবৈধ ইটভাটা বন্ধে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্ষেপ নিয়ে 2 মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই সার্কুলারে ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে, অথচ সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সবসময়। ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একই নিরাপত্তা প্রোটোকল পাবেন প্রধান বিচারপতি। 2 মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে মেনশন আইটেমে শুনানি হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, এই প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। শুনানি শেষে 3 মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে দেন হাইকোর্ট। সিকিউরিটি রিজনে শৃঙ্খলা নির্দেশনা জারি করে মূলত আদালতের সামনে বিচারাধীন বিষয় এবং আদালতের যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে তা সবগুলোকে তারা ভায়োলেট করেছেন, করে বিচার বিভাগকে আন্ডারমাইন করেছেন। তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই দিন 18 মার্চ 2025 তারিখে পরবর্তী আদেশের জন্য নির্ধারণ করেছে। দেখছেন সংবাদরাত। কক্সবাজার টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় 6টি ট্রলার সহ আটক বাংলাদেশি 56 জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় জেলেদের কাছে থাকা মাছ ও জাল রেখে দেয় মিয়ানমার নৌবাহিনী। এর আগে বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি যুদ্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। দুদেশের ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি যুদ্ধের হুমকি এলো। এতে বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নাসরিন আক্তার রিপোর্ট। বহুদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে দাকুমরা সম্পর্ক বেইজিংয়ের। ট্রাম্পের প্রথম মেয়াদেও বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিল প্রতিদ্বন্দ্বী 2 দেশ। ক্ষমতার দ্বিতীয় মেয়াদেও সেই রেশ ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার বেইজিংয়ের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি যুদ্ধের হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে জানান, শুল্ক আরোপ সহ যে কোনো ধরনের যুদ্ধের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। বুধবার যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসও সামাজিক মাধ্যম এক্সে একই বিবৃতি তুলে ধরে, যা যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে চীনের আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। বেইজিংয়ের প্রতিশোধের হুমকির বিপরীতে পাল্টা হুমকি দেয় পেন্টাগনও। বুধবার ভোরে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রও প্রস্তুত। যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী পুনর্গঠন করছে। আমরা এমন এক বিপজ্জনক পৃথিবীতে বাস করি যেখানে শক্তিশালী উত্থানশীল দেশগুলোর মতাদর্শ একেবারেই ভিন্ন। চীন দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে ও প্রযুক্তি আধুনিকরণ করছে। তারা যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিতে চায়। এ সময় হেগসেট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিপক্ষ শি জিনপিং এর ভালো সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত পেন্টাগন। এর আগে গেল মঙ্গলবার থেকে চীনের উপর যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপ করলে মার্কিন কৃষি পণ্যের উপর 10 থেকে 15% পাল্টা শুল্ক আরোপ করে চীন। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে 25টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা দেয় বেইজিং। এতে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে 2 অর্থনৈতিক পরাশক্তি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদরাত। পর বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।